7 বছর আগে বিয়ের আসরে ফেলে আসা নিজের স্ত্রীকে 7 বছর পর নিজের সামনে দেখে চমকালো সৌহার্দ্য। বিস্ময়ে হতবাক সে। বাবা মায়ের জেদে বিয়ে করলেও বিয়ের পর বাড়ি ছাড়তে সময় নেয়নি সে। বিয়ের পরে ফ্লাইটে করে দেশ ছেড়েছিল। মেয়েটার মুখটুকুও ঠিক করে দেখেনি। আজ এত বছর পরে নিজের সামনে স্ত্রীকে দেখে যার পর নাই বিস্ময়ে থ হয়ে গিয়েছে সে। তাকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে তীব্র অস্বস্তি এসে জড়ো হলো মিহির মাঝে। মেয়েটার মুখ এটুকু হয়ে গেল। সে চোখ সরিয়ে নিল। পাশ থেকে সৌহার্দ্যের বাবা আরমান বললেন, কিরে, শহরে যাব না ভিতরে? সৌহার্দ্য হুঁশ ফেলল। দরজা ছেড়ে সরে দাঁড়ালো। আমিনা মিহি কাঁধে হাত রাখলে মৃদু হেসে বললেন, ভিতরে চলো মা। শুকনো হেসে মাথা দোলায় মিহি। আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে। সে তখনও তার দিকে চেয়ে। মিহি অস্বস্তিতে গাঢ় হয়ে চোখ সরালো। গুটি গুটি পায়ে ভিতরে গেল আমেনা আর আরমানের সাথে। তাদের বসতে বলে সৌহার্দ্য গেল তাদের লাগেজ রেখে আসতে। ফিরে এসে হতদন্ত করে খাবার অর্ডার করলো। আমেনা তাকে নিজের কাছে ডাকলেন। সৌহার্দ্য গেল বসলো মায়ের পাশে। আমেনা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কেঁদেই ফেললেন ঝরঝর করে। অভিমানী স্বরে আওড়িয়ে গেল, হ্যাঁ রে, এতদিন তোর রাগ পড়ল? এতগুলো বছর একটু খোঁজ নিলি না? একবারও জানতে চাইলি না এই বুড়ো মাটা কেমন আছে? এত রাগ তোর? সৌহার্দ্য মায়ের হাত টেনে ঠোঁট ছোঁয়ায়। চুমু খেয়ে বলে, দোষটি তোমাদেরই। একদমই ছিল না দোষ। তোকে বিয়ে দেওয়ার দোষ ছিল। মানলাম করছিলাম ভুল, তাই বলে এত বড় শাস্তি দিবি? তা না 7টে বছর ধরা ছোঁয়ার বাইরে চলে গেলি? তোর একটুও বুক পড়ল না? সৌহার্দ্য জবাব দেয় না, বরং হাসে। চোখ পড়ে মিহির উপরে। মিহি নড়ছে না, চড়ছে না, শক্ত হয়ে বসে। চোখও তুলছে না। এদিকেও তাকালো না, ওদিকেও না। সৌহার্দ্য আশ্চর্য হয়। এসব কেমন আচরণ? কি হয়েছে মেয়েটার? পাগল পাগল আচরণ করছে কেন? আরমান ডাকে তখনই। সৌহার্দ্য তাকায়। বাবা বললেন, ব্যবসা কেমন যাচ্ছে? ভালোই। রিঙ্কি বলতে গেল আমাদের কোম্পানির টপে এখন। সকলেই প্রোডাক্ট পছন্দ করেছে। আরমান গর্ব করে হাসলেন। ছেলে ছোট থেকেই মেধাবী। পড়াশোনার পাশাপাশি ব্যবসায় কর্মকাণ্ডের প্রতি ছিল তীব্র ঝোঁক। সবসময় নিজ থেকে কিছু করতে চেয়েছেন। সেবার বাড়ি ছাড়ল মৃদু। সেই জাপানে এসে ব্যবসা শুরু করলে একটু একটু করে তা ছড়িয়ে পড়তে লাগলো, প্রসার হতে লাগলো। এই ব্যবসার সুতোয় আর কখনোই বাড়িমুখো হলো না সে। আমিনা আরমান চিন্তিত ছিলেন মিহিকে নিয়ে। পরের মেয়ে, স্বামীর এমন আচরণে কষ্ট কি পাচ্ছে কম? এতদিনে যখন ছেলেকে বাড়িমুখী করতে পারেনি, বৌমার কাছে ফেরাতে পারেনি, এবার তারা বৌমাকে ছেলের কাছে নিয়ে এলেন। মিহি তখন থেকে সামনে হাত কুঁচকে যাচ্ছে, অস্থিরতার অস্বস্তিতে চূড়ান্তরে পৌঁছে। কি করবে বুঝেই উঠতে পারছে না। এই লোকটার সাথে একই বাড়িতে থাকতে হবে ভেবেই সে মনে মনে দুবার জ্ঞান হারালো। ক্লান্তিতে শরীর ভেঙে এলেও নড়ল না, টু শব্দ করল না। মিহি স্কলারশিপ পেয়েছিল জাপানে একটা ভার্সিটিতে। তার সকল খরচ বহন করেছে, হোস্টেলও দিয়েছে। তবে আমিনার কথায় তা ক্যান্সেল করতে হলো। এরপর জানলো জাপানে সৌহার্দ্য থাকে এবং তাকেও তার সাথে একই বাড়িতে থেকে পড়তে হবে জাপানে। মাথার আকাশ ভেঙে পড়েছিল তার। এমন বৃষ্টি লোকের সঙ্গে কি করে থাকবে সে? তখন হাতে আর কোনো উপায়ও নেই। কোনো উপায়ন্ত না পেরে শেষমেশ তাকে হার মানতে হলো আমিনার জোর জবরদস্তির কাছে। রাজি হলো সে। তবে সে কি করে থাকবে এখানে? আমিনা আরমান তো তাকে রেখেই চলে যাবেন। তারপর কি করবে সে? এই খাটাস লোকের সাথে এখানে থাকবে কেমন করে? আমিনা আর আরমান চলে গেলে, এই লোক তাকে বাড়ি থেকে বের করে দিলে তখন মিহি কোথায় যাবে? সে তো এই ভিন দেশে জাপানে কিচ্ছু চেনে না। অবশ্য তাকে বাড়ি থেকে বের করে দিলেও সে বিষয় অবাক হবে না। সে লোক এত সুন্দর মিষ্টি বউকে বিয়ের আসরে ফেলে আসতে পারে। তার দ্বারা এ অসম্ভব ব্যাপার নয়। সে সবাই পারে। এরা পাষাণ প্রকৃতির লোক। মিহি বুকে শিরে ক্ষয়ে ক্ষয়ে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। মিহি চমকালো, তাকালো আমিনার দিকে। জি আন্টি। কি হয়েছে তোর? এতক্ষণ ধরে ডাকছি। কোথায় হারিয়ে গিয়েছিস? কি ভাবছিস? এমনি, ওই জার্নির জন্য ক্লান্ত আর কি। আমিনা মাথা দুলিয়ে হাসলেন। তাকালেন দুই পাশে বসা মিহি আর সৌহার্দ্যের দিকে। বললেন, তোরা তো কথাও বলিসনি। সৌহার্দ্যের চিনেছি চোখে। মিহিও সৌহার্দ্যের চোখ তুলল। কি বলবে খুঁজে পেল না। সে শুধু মাথা দোলায়। আচ্ছা। মিহি কপাল কুঁচকে আসে। আচ্ছা? কি আচ্ছা? অপমানের রাগের ভিতরে ভিতরে ফুঁসে হলো মিহি। খাটাস, অসভ্য, বদমাস লোক কোথাকার। বলে কি না আচ্ছা? দেখিস এ জন্মে তুই বউ পাবি না।
বউর জন্য তরপাতে মরবি দেখিস তুই, শালা বদ। গালিগালাজের জন্য বন্যা বয়ে দিল মিহি। আপনার ছেলে ভাব মনে ক্ষুণ্ণ করলেন, চোখ রাঙালেন। বউকে দেখে এমন কেউ করে? কেন যে মিহির সাথে ছেলেটা বিয়ে দিয়েছিল? মেয়েটার জীবন পুরো নষ্ট কেটে ফেলছেন। সৌহার্দ্য বলল, তোমরা ফ্রেশ হও, অনেক দূর থেকে এলে তো। তারা মাথা দোলান। উঠে দাঁড়িয়ে আমেনা তাকান আরমানের দিকে। আরমান স্ত্রী ইশারা বুঝলেন, হেসে সৌহার্দ্যকে বললেন, ঘর ওদিকে না, আমরা যাই। হ্যাঁ, তুই মাকে ঘর দেখিয়ে দে একটু, মেয়েটা ক্লান্ত, দুবার বমিও করেছে। মিহি সৌহার্দ্য দুজনে চমকালো, সমস্ত স্বরে বলে উঠল, জি। ফের চমকালো, তাকালো দুজনের দিকে, চোখে চোখ পড়তে চোখ সরালো। আমেনা স্বামীকে নিয়ে চলে গেলেন, আড়ালে চোখ রাঙাতে ছেলেকে। তারা যেতেই ড্রয়িং রুমে বসে রইল মিহি সৌহার্দ্য। মিহি অস্বস্তিতে গুটিয়ে গেল, মনে মনে রাগ স্বল্প শাশুড়ির উপর। সৌহার্দ্য সময় নষ্ট করে না, উঠে দাঁড়ালো, গট করে হেঁটে চলে গেল। মিহি হাঁ করে তাকালো, মেজাজ চটে গেল। সে পিছু ছুটল তার। ঘরের ভিতরে যেতেই সৌহার্দ্য দাঁড়িয়ে পড়ল। একদম হুট করে দাঁড়িয়ে পড়া সৌহার্দ্য সে অনুসরণ করে আসা মিহি তাল মেলাতে পারল না। ফলস্বরূপ বেচারির কপালসহ নাক ঠুকে গেল সৌহার্দ্যের শক্তপোক্ত পিঠে। মিহি নাক ঘষতে দাঁড়িয়ে পড়ল। সৌহার্দ্য ভ্রু কুঁচকে পিছে তাকিয়ে মিহিকে দেখেই কেমন দূরে ছিটকে সরে গেল। আঙুল তুলে দ্রুত বলে উঠল, পিছে। মিহি ভ্রু কুঁচকে তাকায়, 2 কদম পিছে গিয়ে দাঁড়ায়। সৌহার্দ্যের দিকে তখনও তাকিয়ে আসে সে। সৌহার্দ্য গিয়ে একটা তোয়ালে নিয়ে এসে মিহির হাতে ধরিয়ে বলল, আমার থেকে দূরে থাকবে তুমি, 5 হাত দূরত্ব মাস্ট। মিহি এবার ভ্রু যুগল আরও কয়েক ডিগ্রি বেগে এলো এই পর্যায়ে। চটে গিয়ে বলল, কেন ভাই, কিসের জন্য দূরে থাকবো, সমস্যা কি আপনার? সৌহার্দ্য হতবাক বনে তাকালো। ভাই। ফ্রেশ হয়ে এসে মিহি দেখল ঘরে কেউ নাই, ঘর ফাঁকা। সে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। বসে থেকে কোমর অবশ হয়ে গিয়েছে যেন। নরণচরণও বেগ প্রহারে হচ্ছে। সে তপ্ত শ্বাস ফেলল। শরীরের সমস্ত ক্লান্তি যেন একসাথে এসে তাকে ঝাপটে ধরল। চোখ দ্রুত আপনি বুঝে এলো, কিন্তু ঘুম এলো না। বরং মনে হলো বহু বছর আগে কিছু ধূসর স্মৃতি দরজা করা নাচছে। 7 বছর আগে সেই রাত। চারপাশে আলো ঝলমল করেছিল, সাদা সোনালি আর সবুজ ফুলে সাজানো উঠান। বাতাসে আতরের মৃদু গন্ধ। কোথাও কেউ দুধ পড়ছিল, কোথাও হাসির রোল উঠেছিল। লালচে মেরুন বেনারসে মাথা নিচু করে বসেছিল 16 বছরের কিশোরী মিহি। তার আঙ্গুল কাঁপছিল শরীর, নাক বেয়ে ঘাম ছুটছিল। বারবার ডপারটার কিনারা মুঠোয় পেঁচিয়ে ফেলছিল সে। বুকের ভিতরে কেমন অচেনা অনুভূতি ভরেছিল, লজ্জায়, ভয়, অজানা ভবিষ্যতের কৌতূহল। কাজী সাহেব কণ্ঠ ভেসে এসেছিল, মা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো কবুল। মিহি গলা কেঁপে উঠেছিল, লজ্জা বুঝে এসেছিল কণ্ঠস্বর। কবুল 3 বার উচ্চারণ করে চারপাশে মাশাআল্লাহ ধ্বনি উঠেছিল। সবাই খুশি হয়েছিল, শুধু সে একবারও বরের দিকে ঠিকমতো তাকাতে পারেনি। মনে আসে শুধু এক ঝলক, সাদা পাঞ্জাবির উপর গাঢ় রঙের শেরওয়ানি, যেন লম্বা এক ছায়ামূর্তি দাঁড়িয়েছিল সে। তারপর আবার মাথা নিচু করে ফেলেছিল। তাকে বাসর ঘরে বসিয়ে সকালে সেদিন বলেছিল ছেলেটা নাকি খুবই মেধাবী, বিদেশে বড় ব্যবসা করে। অনেক স্বপ্ন তার। অবাগী মিহি তখনও বুঝতে পারেনি সেই স্বপ্নের তালিকায় সে ছিল না। পরদিন সকালে ঘটে গেল অঘটন। ঘুম ভাঙতেই বাড়িটা কেমন অস্বাভাবিক নীরব লাগছিল মিহির। ফিসফাস চাপা কান্নার আওয়াজ পেল, আর কিছু ভাঙা শব্দে আমেনার চাপা আর্তনাদ শুনল। ছেলেটা চলে গেছে, কাউকে কিছু না বলে চলে গিয়েছে। এরপরের দৃশ্যগুলো আর স্পর্শ নয়। নিজের হাতে মেহেদি রঙের দিয়ে অনেকক্ষণ নির্বাক তাকিয়েছিল মিহি। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপরে 1 মাস। অপেক্ষা ধীরে অভ্যাস হয়ে গিয়েছিল। ফোন আসেনি, কোনো চিঠি আসেনি, একটা খবরও না। অভিমান গাঢ় হয় মিহির। এত কিছু পরও আরমান আর আমেনা তাকে কখনোই পর ভাবেনি। মেয়ের মতো আগলে রেখেছিলেন। তাদের অপরাধবোধ, স্নেহ আর মমতা ধীরে মিহির সমস্ত অভিমানকে ঢেকে দিয়েছিল। কিন্তু যার জন্য এই সম্পর্ক, সে মানুষটা যেন ছিলই না। 7 বছরে অসংখ্য বার মনে প্রশ্ন জেগেছে, লোকটা দেখতে কেমন করে কথা বলে, হাসে কি, নাকি সবসময় এমনই কঠিন? আজ এত বছর পর প্রথমবার তার চোখে চোখ পড়েই মিহির বুকের ভিতর অদ্ভুত এক কাঁপন উঠেছিল। রাগ, অভিমান, নাকি অচেনা কোনো অনুভূতি? সে উত্তর জানা নেই। মিহি দীর্ঘশ্বাস ফেলল, পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করল। অমনি দরজায় কড়াঘাতক শব্দ। চোখ মুলে তাকালো। কোন রকম ছড়িটা টেনে তুলে দরজা খুলল। চোখে ভাসল সৌহার্দ্যের আদল। কপাল কুঁচকে মিহি। সৌহার্দ্য বলে,
খাবার এসেছে, খেতে আসো। দুটো বাক্য ব্যয় করে ফের চলে গেল। মিহি বুক ভাঙালো, পিছু পিছু গেল। সন্ধ্যার পর সৌহার্দ্যের ডাক পড়ল বাবা মায়ের ঘরে। ভিতরে ঢুকতে দেখলো মিহিও সেখানে। কপাল কুঁচকে এলো অমনি। সতর্ক চোখ তাকালো বিছানায় বসা বাবা মায়ের দিকে। সৌহার্দ্য এসেই বলল, আম্মু কি বলবে বলেছিলে? এত তাড়া কেন তোর? আগে বস তো। সৌহার্দ্য বসলো। আমিনা তাকালেন স্বামীর দিকে, তারপর ছেলে আর বৌমার দিকে চেয়ে সাবলীয় স্বরে বলল, আমরা কদিন পরে দেশে ফিরে যাচ্ছি, আর মেয়ে এখানে থাকবে। কি? একসঙ্গে বলে উঠল সৌহার্দ্য, মিহি। পরপর চমকে এলো, অপরের দিকে তাকালো। মিহি আমিনার দিকে চোখ ফিরে বলল, এভাবে কি করে? মানে আমি একা একা এখানে। মিহি থেমে গেল, কিছু বলতে পারল না। সৌহার্দ্য বলল, আর তাড়াহুড়া কিসে? কদিন ঠিক মতো থেকে তারপরে যাও। আপনার ভ্রু বাঁকিয়ে তাকালেন। সৌহার্দ্য অস্বস্তি নিয়ে বলল, মিহি ভালো লাগবে অন্তত, ও একা একা এখানে, তাই আর কি। আরমান সাহেব এভাবে বলে বসলো, তুমি এত ওর জন্য ভাবছো কবে থেকে? মুখের উপর এমন করে বলে নিজে অস্বস্তি পড়ে গেলেন। সৌহার্দ্য বিব্রত বোধ করে। মিহিও চমকালে ঢের। পরিস্থিতি সামলে নিতে এবার আমিনা বলল, যে বাড়ি রেখে এখানে আমার মন টানবে না। তাছাড়া শাফিনও ওখানে একা, রহিমের কাছে। পরীক্ষা চলছে বিদায় আনতেও পারিনি ওকে। মিহি পড়াশোনার ব্যাপার স্যাপার, ক্যারিয়ারের কথা, তাই এখানে এসেছি ওকে দিয়ে যেতে। আশা করি তুমি এমন কিছু করবে না যাতে আবারও আমাদের মান ইজ্জত ক্ষুণ্ণ হয়। সৌহার্দ্য আশ্চর্য হলো, আম্মু কেমন কথা বলছে এসব? আমি কিছু এমন কেন করব? সেটাই মনে থাকে যেন। সৌহার্দ্য শ্বাস ফেলতে নিল, তখনই তার শ্বাস আটকে দেওয়ার মতো কথা বলে উঠলেন, আরমান সাহেব, মিহি অ্যাডমিশন নেওয়ার পর তুমি ওকে আমাদের অফিস ইন্টার্ন হিসাবে নিয়ে যাও। যদি চায় তবে এক্সপেরিয়েন্সের জন্য হলেও সে ফিউচারে ভালো জায়গায় ভালো পজিশনে জব করতে পারবে। সদ্য পানি টানি সারায় বিষম খেয়ে বসলো। চমকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ ইন্টার্ন? মিহু বেশ চমকাচ্ছে। প্রথমে একই বাড়ি, তারপর একই ওয়ার্ক প্লেস। কখনো না। মিহি মরে গেলেও এই সিদ্ধান্ত মানতে পারবে না। তবে থামাতে হবে তো। সে বলে উঠল, এখনই এসব কি দরকার আঙ্কেল? এখন আগে ভালো করে পড়ায় ফোকাস করি, তারপর। তার কথা শেষ হওয়ার আগে আমিনা বলে উঠল, তুমি থামো, না করো না। এখন থেকে ইন্টার করলে কাজও শিখতে পারবে, পড়াশোনার হেল্প হবে, ইজি হবে। মিহি পড়ল ফাসাদে। সে পুরোপুরি না চেয়ে আর চোখে চাইল সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ে মিহি চোখ সরিয়ে নিল। তীব্র অস্বস্তিতে যখন সে জোর দিত তখন সৌহার্দ্য গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে, যা বলবে। মিহি তৃতীয় দফা চমকে তাকালো। আরমান সাহেব হেসে উঠলেন। সৌহার্দ্য মিহির দিকে শান্ত দৃষ্টিতে নিক্ষেপ করে তাকে নীরবে নিভৃত ক্ষতবিক্ষত করে বেরিয়ে গেল ঘর থেকে। মিহি চোখ খেঁচিয়ে নিল। এখন একে সহ্য করবে কি করে? সে মাবুদি জানে। এরপর সময়গুলো কেটে গেল খুবই দ্রুত। চোখের পলকে আমিনা এবং আরমান সাহেব রওনা হবে আজ বাংলাদেশের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই ফ্লাইট। সময় নিয়ে আমিনা গুছিয়ে নিচ্ছেন প্রতিটি জিনিসপত্র। আরমান সাহায্য করছেন, পাশে বসে তুলে দিচ্ছেন শাড়ি সহ অন্যান্য সরঞ্জাম। মিহি ঘরে কোণে চুপটি করে বসে মুখ পানছে। তার দিকে আর চোখে তাকালেন আমিনা। পরপর চাইলেন স্বামীর দিকে। আরমান তা দেখে তাকালেন। মিহি, মা এদিকে এসো। মিহি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। আরমানের পাশেই বসতেই আরমান তার মাথায় হাত রাখলেন। আজও ভঙ্গিতে হাত বুলিয়ে বললেন, আমরা আবার আসবো তো। এত মন খারাপ করলে কি চলে? কেন যাচ্ছে এত তাড়াতাড়ি? আমি একা কী করে থাকবো? ও মা, একা কোথায়? সৌহার্দ্য আসে যে। আমার ছেলেটা কি ইনভিজিবল তোর কাছে? ওকে চোখ পড়ছে না? মিহি মুখ চুপছে গেল, বিড়বিড় করে বলল, খাটাসটা আবার মানুষ নাকি? সরীসৃপের মতো সে। অসহ্যকর আরমান। আমিনা উভয় শুনে ফেলল। হাসলেন মুখ চেপে। আমিনা গম্ভীর গলায় বললেন, স্বামীকে কি অমন বলতে আসছে? মিহি আড়ালে মুখ বাঁকালো, বলল, বউ মানে না, আবার স্বামী। ওসব স্বপ্ন আন্টি। কী সব স্বপ্ন? বলতে বলতে ঘরে ঢুকলো সৌহার্দ্য। 2 হাত বেশ কটা প্যাকেট। মিহি চমকায়, দরজায় চোখ পড়তেই ফিরিয়ে দেয়, দাঁতে জিহ্বা কাটে। লোকটা শুনে ফেললো বুঝি? সৌহার্দ্যের ঘরের মাঝামাঝি এসে প্যাকেটগুলো টেবিলের উপর রাখলো। তার পরনে নেভি ব্লু ব্লেজার আর সাদা শার্ট। ঘড়ি কাটায় তখন বেরোনোর তাড়া। তাদের এয়ারপোর্টে ড্রপ করে মিহিকে নিয়ে সোজা অফিসে যাবে। মিহি চোরের মতো মুখ করে
চোখ ফিরে নেওয়ার তার নজর এলো না। সে আরমান সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাবা, তোমাদের জন্য ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি। মা এখানকার চা খুবই পছন্দ হয়েছে, তাই গ্রিন টি এনেছি কিছু। আমেনা বেগম ছেলের দিকে চেয়ে তৃপ্তির শ্বাস ফেলল। বলেছে, থাক বাবা, নিজের খেয়াল রাখিস। আর তিনি একটু থেমে মিহির দিকে চোখ ইশারা করলেন, মিহির দিকে খেয়াল রাখিস, ও কিন্তু এদেশের রাস্তাঘাট কিচ্ছু চেনে না, সবটা তোর উপর। সহদ্দে একবার আর চোখে মিহির দিকে তাকালো। মিহি তখনও মেঝের দিকে তাকিয়ে নখ খুঁজছে, পারলে অদৃশ্য হয়ে যেত তখন। সহদ্দের পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল, রাখবো আম্মু, তোমরা তৈরি হও, নিচে গাড়ি রেডি, একটু জলদি বেরোতে হবে, তাড়াতাড়ি করো। ঠিক 8 ঘন্টা পর টোকিওর হানেডা এয়ারপোর্টের ডিপারচার লাউঞ্জের সামনে এসে দাঁড়ালো সহদ্দের মার্সিডিজ। গাড়ি থেকে নেমে আরমান আর আমেনা বেগম যখন চুল গুছিয়ে নিচ্ছিলেন, মিহি বুকের ভিতরে তখন হু হু করে উঠল। গত 7টা বছর এই মানুষ দুটোই তো তার বাবা মা সেজে আগলে রেখেছিলেন। আজ এই অচেনা ভিনদেশি প্রভাস তাকে এই পাষাণ লোকটার জিম্মিতে রেখে তারা চলে যাচ্ছেন। আমেনা বেগম মিহিকে বুকে জড়িয়ে ধরলেন। মিহি আর ধরে রাখতে পারল না, তার চোখের কোণে বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল আমেনার কাঁধে। আমেনা তার পিঠ চাপছে, ফিসফিস করে বললেন, কাঁদে না মা, শক্ত হ, ছেলেটা আমার বড্ড একগুঁয়ে, কিন্তু মনটা খারাপ না, তুই একটু মানিয়ে নিস। মিহি মাথা দোলায়। আমেনা তার কপালে চুমু খেলেন। আরমান সাহেব সহদ্দের কাঁধে হাত রাখলেন। আসছি রে বাবা, মিহি খেয়াল রাখিস। সহদ্দের বাবার হাত শুয়ে বলল, সাবধানে যে, পৌঁছে ফোন করো। কাচের স্বয়ংক্রিয় দরজার ওপার যখন আরমান আর আমেনা বেগম অবয়ব দুটো মিলিয়ে গেল, মিহি তখন সেদিকে অপলক তাকিয়ে রইল। তার মনে হলো তার শেষ আশ্রয়টুকু বুঝি হারিয়ে গেল। হাঁ করে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? চলো, আমার অফিসে যেতে হবে। পিছন থেকে সহদ্দের শীতল কণ্ঠস্বর ভেসে উঠল। মিহি ঝট করে চোখের জল মুছে ঘুরে দাঁড়ালো। সহদ্দের যখন চোখে চোখ রেখে তপ্ত গলায় বলল, আপনার গাড়িতে যাওয়ার কোনো শখ নেই আমার, আমি ট্যাক্সি বা ট্রেন ধরে চলে যাব। সহদ্দের একটু বাঁকা হাসলো, তার অহংকারী চাউনি ফিরে এলো ফের। সে মিহির দিকে 1 কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, সাবওয়ে রুট চেনো মিস মিহি? কোনো লাইনে ট্রেন ধরলে শিবুর যাওয়া যায় জানো? ট্যাক্সি ভাড়া কত ইয়েন হয় সে ধারণা আছে? যদি না থাকে তবে বোকামি বন্ধ করে গাড়িতে ওঠে। আমার সময় খুবই মূল্যবান, আমি অযথা সময় নষ্ট করা পছন্দ করি না। কথাটা বলে সহদ্দের লম্বা পা ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। মিহির আগে কাঁপতে কাঁপতে তার পিছু পিছু গেল। মনে মনে চিৎকার করে বলল, আল্লাহ, এই অসভ্য লোকটাকে সহ্য করার ধৈর্য আমাকে দিও প্লিজ। নির্ভয় হয়ে সে ব্যাক সিটের দরজা খুলে ঢপ করে বসে পড়ল। সহদ্দের তা দেখে ভ্রু বাঁকালো। তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে বসতে বসতে গম্ভীর গলায় বলল, সামনে এসো। মিহির সিটে মাথায় হেলিয়ে চোখ বুজে বসছিলেন। ওভাবেই বসে বলল, এভাবেই ঠিক আছি আমি। কারো ড্রাইভার নই মিহি, এভাবে আকার ইঙ্গিত অপমান করার কোনো মানেই হয় না। সামনে এসো, এক কথা এতবার বলতে পারবো না। মিহি হতবুদ্ধির মতো তাকালো। ব্যাক সিটে বসলো। গাড়ি যে চালাবে তার ড্রাইভার হয়ে যেতে হবে, মানল সে। এমনই হয়, তবে এখানে এত বেশি কথা বাড়ানোর কি খুব দরকার? মিহি বিরক্ত চোখে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।